আজকে আমরা ফিজিক্সের এই সম্পূর্ণ টপিকগুলো পড়াবো। প্রথম টপিকটা দেখি আমরা ডিফারেন্সিয়াল ইলেকট্রিক্যাল এর চার্জ কুলম্বস ল, তারপরে ইলেকট্রিক ফিল্ড, এরপরে গাউস ল, ওহমস ল, এই সবগুলোই আমাদের পড়ানো হবে আজকে। এখন প্রথম টপিকের মধ্যে আমরা যাই। প্রথমে হচ্ছে ইলেকট্রিক্যাল ইউনিট চার্জ আর কুলম্বস ল এর মধ্যে দেখি। প্রথম ইলেকট্রিক চার্জ। এখন ইলেকট্রিক চার্জ কি? ইলেকট্রিক চার্জ হচ্ছে মূলত এটা, এই যে এখানে বলা হয়েছে ইলেকট্রিক চার্জ ইজ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার। মূলত এটা হচ্ছে এমন একটা ভৌত ধর্ম যেটা হচ্ছে যার কারণে কোনো বস্তুর মধ্যে মূলত বিদ্যুৎ বল সৃষ্টি হয়, যেটা ইলেকট্রিক ফোর্স। এই যে এটা কি করে, দ্যাট কজেস ইট টু এক্সপেরিয়েন্স ইলেকট্রিক ফোর্স ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে বিদ্যুৎ বল যেটা সৃষ্টি হয়, ইলেকট্রিক যে ফোর্সটা সৃষ্টি হয় সেটা মূলত কিসের কারণে হয়? ইলেকট্রিক চার্জের কারণে। এখন ইলেকট্রিক চার্জ কয় ধরনের হয়? দুই ধরনের। অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ এই দুইটা চার্জের কারণে কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফোর্সের সৃষ্টি হয়। এবার এটার ইউনিটটা দেখি। এটার ইউনিট হচ্ছে মূলত কুলম্ব। এক কুলম্ব সমান হচ্ছে কতটুকু চার্জের? এই যে 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রনস। মূলত আমরা যদি বলি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে প্লাস্টিকের চিরুনি যদি চুলে ঘষি তাহলে ছোট কাগজ কেটে নেয়, এটা কিন্তু ইলেকট্রিক চার্জের কাজ। মূলত এর এটা কি করতেছে? মূলত এই যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা আরেকটাকে আকর্ষণ করতেছে, একটা প্লাস একটা মাইনাস। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ দুইটা বিপরীত চার্জ থাকে তখন কি করে? ইলেকট্রিক বলের সৃষ্টি হয়। আবার যদি দুইটা একই চিহ্ন হয়, যদি প্লাস হয় সবগুলো, তখন কি করবে? আমাদের বিকর্ষণ হবে। আর সেম যদি না হয়, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ যদি হয়, তখন কি হবে? আকর্ষণ করবে। দুইটা বিপরীত হলে আমাদের কি হবে? চার্জ পরস্পর আকর্ষিত হবে। আর যদি দুইটা সেম হয়, অর্থাৎ দুইটাই পজিটিভ, অথবা দুইটা বলতে সবগুলাই যদি পজিটিভ হয় অথবা সবগুলাই যদি নেগেটিভ হয়, একই ধরনের চার্জ হলে সেগুলো কি হবে? বিকর্ষিত হবে। তার মানে এখানে আমরা ইলেকট্রিক চার্জটা কি লিখছি? ইলেকট্রিক চার্জ মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে বলটা সৃষ্টি করে সেটাই হচ্ছে ইলেকট্রিক চার্জের কাজ। আর চার্জ দুই ধরনের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ। এটার ইউনিটটা কি? যে ইউনিটটা হচ্ছে কুলম্ব। আর এক কুলম্ব সমান কতটুকু চার্জ অফ, এই যে কতটুকু ইলেকট্রনের চার্জ বোঝে 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন। এরপরে দেখি আমরা কুলম্বস ল। কুলম্ব ল এর মধ্যে, কুলম্বের সূত্রের মধ্যে আমরা দেখি F ইকুয়াল টু হচ্ছে মূলত আমাদের দুইটা বস্তু দেওয়া আছে। যদি ধরি এটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব আর দেওয়া আছে, এই দূরত্বটুকু এই একটা বস্তু থেকে অপর বস্তুর দূরত্বটা দেওয়া আছে কত। আর এটা যদি একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড ধরে, এখানে একটা Q1 চার্জ, এখানে Q2 চার্জ। এটার মধ্যে Q1 পরিমাণ চার্জ সৃষ্টি হয়েছে, এখানে Q2 পরিমাণ। তাহলে আমাদের কুলম্বস ল এর মধ্যে হচ্ছে ইট ডিসক্রাইবস দ্য ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জ। অর্থাৎ দুইটা পয়েন্টের চার্জের মধ্যে বল কি করে? এটা বল ডিসক্রাইব করে, যেটা হচ্ছে কুলম্বস ল। F equal to K into Q1 Q2 divided by R square। বর্গের ব্যস্তানুপাতিক। দুইটা চার্জের গুণফলের সাথে আমাদের বর্গ, কিসের বর্গ? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব বলতে এই যে ডিস্টেন্স আর যেটা দেওয়া হয়েছে। এখন একটা যদি আমি চার্জ Q1 যদি 3 ধরি আর একটা -3 ধরি, কারণ আমাদের এই যে এই দুইটা বল একটা আরেকটার সাথে আকর্ষিত, দুইটা দুই ধরনের চার্জ হলে তখনই হবে। এটা পজিটিভ একটা নেগেটিভ। আর দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে আমাদের এখানে এই দুইটা যদি আমরা গুণ করি, এখানে কি কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 9 into 10 to the power 9 কনস্ট্যান্টের ভ্যালু। এটা দিয়ে আমাদের মানটা বের করতে হবে। এখন কুলম্বস ল এর ডিটেইলস কিন্তু আমি ক্লাস করিয়েছিলাম, তারপরে আরেকবার দেখাই কুলম্বস ল এর ডিটেইলসটা। কুলম্বস ল এর ডিটেইলস দেখি, শুরু থেকে দেখি, যেহেতু আছে আমি আবার করে দিচ্ছি। প্রথমে দেখি পয়েন্ট চার্জ, যেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করেছিলাম, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট চার্জটা জানতে হবে। কারণ কুলম্বস ল এর মধ্যে আমাদের পয়েন্ট চার্জ লাগতেছে মাস্ট। পয়েন্ট চার্জ বলতে এই যে দুইটা বিন্দু Q1 Q2 দুইটা চার্জ থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, যেটা কি করে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফোর্স অর্থাৎ ইলেকট্রিক বলটা সৃষ্টি করে, তড়িৎ বলটা সৃষ্টি করে কিসে? চার্জে। এই যে এটা দেওয়া হয়েছে এখানে, হাই দি সাইজ অফ দ্য চার্জ বডি ইজ এক্সট্রিমলি স্মল। খুবই যখন ছোট হয়, চার্জের বডির পরিমাণ বলা হয়েছে সাইজ, দেন দ্যাট চার্জ বডি ইজ কল্ড পয়েন্ট চার্জ। বিন্দু চার্জের মধ্যে আমাদের যে চার্জ সৃষ্টি হয় সেগুলাই হচ্ছে কি? পয়েন্ট চার্জ। এরপর আসি কুলম্বস ল। কুলম্বস ল এর মধ্যে উই নো a charge attracts or repels another charge। অর্থাৎ একটা চার্জ আরেকটা চার্জের সাথে কি হয়? আকর্ষিত হয়। কখন? একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তো
আকর্ষিত হবে, তার মানে আমরা জানি a charge attracts or repels another charge, আরেকটার সাথে হয় আকর্ষিত হবে না হয় বিকর্ষিত হবে। The force of attraction or repulsion between two charges depends on the following three factors, তিনটা ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে যে আকর্ষিত হবে নাকি বিকর্ষিত হবে। একটা হচ্ছে অ্যামাউন্ট অফ টু চার্জেস, দুইটা চার্জের উপর দুইটা চার্জ থাকবে। দেন হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য টু চার্জেস, এই দুইটা চার্জের মধ্যে দূরত্ব, এটার উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে মিডিয়াম বিটুইন দ্য টু চার্জেস, এটার মাধ্যমের উপর ডিপেন্ড করবে। এবার আসি বেসড অন দ্য অ্যাবাভ কন্ডিশন, এই তিনটা কন্ডিশনের উপর ভিত্তি করে 1787 সালে ফ্রেঞ্চ সায়েন্টিস্ট কুলম্ব, ফ্রান্সের বিজ্ঞানী কুলম্ব গেভ এ ল অ্যাক্টিং বিটুইন টু চার্জেস, অর্থাৎ একটা সূত্র উনি একটা ল দিয়েছেন যেটা হচ্ছে মূলত আমাদের এই যে দুইটা চার্জের মধ্যে কি ধরনের কাজ করে সেটার উপর ডিপেন্ড করে একটা ল দিয়েছেন, যেটা হচ্ছে আমরা কুলম্বস ল নামে পরিচিত। এবং মূলত কুলম্বস ল স্টেট দ্যাট, আমাদের এটা মনে রাখতে হবে, এখান থেকে আপনারা শিখে রাখতে হবে, কুলম্বস স্টেট দ্যাট দি ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন টু ইলেকট্রিক, এই যে এখান থেকে এই অংশটুকু, the force of attraction or repulsion between two electric point charges is directly proportional to the product of the magnitude of the charges that is inversely proportional to the square of the distance between the two charges। এটা মূলত বোঝানো হচ্ছে এই যে এখানে Q1 Q2 দুইটা চার্জ আছে, তার মানে টু ইলেকট্রন, এটা বলতে হবে the force of attraction or repulsion, অর্থাৎ আকর্ষিত হবে অথবা বিকর্ষণ হবে কোথায়, between two electric point charges, দুইটাই ইলেকট্রিক পয়েন্ট চার্জের মধ্যে, বিটুইন বলা হয়েছে এখানে। তার মানে আমরা খেয়াল করি প্রথমে কি বলা হচ্ছে, আমাদের আকর্ষিত বা বিকর্ষিত হবে কি বল, দি ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন, মাথায় রাখবেন কি বলতেছি, দি ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন, কাদের মধ্যে অ্যাট্রাকশন অথবা রিপালশন হবে, সেটা হচ্ছে টু ইলেকট্রিক পয়েন্ট, এগুলো কিন্তু ইলেকট্রিক পয়েন্ট, এই দুইটা, এটা ইলেকট্রিক পয়েন্ট, এটা ইলেকট্রিক পয়েন্ট, এটা ইলেকট্রিক পয়েন্টের মধ্যে এগুলো কি চার্জ, চার্জেস, যেহেতু দুইটা সেজন্য চার্জেস এস যুক্ত করা হয়েছে, তার মানে বিটুইন টু ইলেকট্রিক পয়েন্ট চার্জেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, এগুলো কি গুণ আকারে না, আমরা ফর্মুলাতে দেখি গুণ আকারে, প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট, এই যে বলা হয়েছে সমানুপাতিক, আর প্রোডাক্ট মানে গুণ আকারে থাকবে, অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস and inversely proportional to the square, এই যে inversely proportional to the squares, যেটা কিসের সাথে স্কয়ার, ডিসটেন্সের সাথে, বিটুইন এই যে দুইটার মাঝখানে অর্থাৎ চার্জের মাঝখানে যে দূরত্ব আছে সেটাকে কি করতে হচ্ছে, স্কয়ার করতে হচ্ছে। তার মানে এই প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস এন্ড ইনভার্সলি, ইনভার্সলি হবে না এটা, আর স্কয়ারটাকে যদি আমি ইনটু এভাবে আর ইনভার্স টু লিখতে পারি, তার মানে এটা ইনভার্স হচ্ছে কিসের সাথে, এই যে Q1 Q2 দুইটা চার্জের সাথে, সেজন্য লেখা হয়েছে অফ দ্য চার্জেস এন্ড between the two charges the force acts along the line joining the two charges। এতটুকু অংশ কিন্তু শিখে নিতে হবে, যদি আমাদের বলা হয় স্টেট অফ কুলম্বস ল, তাহলে স্টেট দ্যাট কুলম্বস ল, এখন কুলম্বস লটা কিভাবে, এই যে দি ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন, অর্থাৎ বলটা আকর্ষিত হবে নাকি বিকর্ষিত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, বিটুইন টু চার্জেস, টু ইলেকট্রিক পয়েন্ট চার্জেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট, যেহেতু গুণ আকারে বলা হয়েছে, অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস and inversely proportional কোনটা, ডিসটেন্স, স্কয়ার যেহেতু আছে ডিসটেন্সটা কি হবে স্কয়ার, তার মানে স্কয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন টু চার্জ, এই দুইটা চার্জের মধ্যে যে ডিসটেন্স আছে সেটা কি হবে, ইনভার্সলি proportional to the square, the force acts along the line joining the two charges, এইটা কি করে ফোর্সটা, এই যে একটা একটার সাথে দুইটা চার্জ কি করে জয়েন হওয়ার জন্য কাজ করে। এবারে সে এক্সপ্লেনেশনে যেখানে দেওয়া হয়েছে যে কথাটা বলেছে, দুইটা আমরা বিন্দু চার্জ ধরেছি, একটা Q1 এটা চার্জ আর একটা হচ্ছে Q2, তারপর হচ্ছে সেপারেটেড, এই দুইটা আলাদা হয়ে আছে একটা নির্দিষ্ট দূরত্ব যেটা হচ্ছে আর দূরত্ব। এখন ম্যাগনিটিউডটা, অর্থাৎ আমরা ফোর্সটা যদি F ধরি তাহলে আমাদের কুলম্বের সূত্র অনুসারে কি হবে, F ইকুয়াল টু F প্রপোর্শনাল, প্রপোর্শনাল এই যে এটা বলা হয়েছে প্রপোর্শনাল, অর্থাৎ এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে F প্রপোর্শনাল Q1, এখানে এটা দেওয়ার মানে হচ্ছে আমাদের চার্জটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যখন নেগেটিভ হবে এই চিহ্ন অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পরম মান দেওয়া থাকলে তার মানে এটা নেগেটিভটাও পজিটিভ হবে, অর্থাৎ পজিটিভ ফোর্স কখনো নেগেটিভ হবে না। আচ্ছা এরপরে Q2 কি হবে, দুইটা প্রোডাক্ট বলা হয়েছে অর্থাৎ গুণ আকারে থাকবে। এরপর হচ্ছে ইনভার্সলি, অর্থাৎ ইনভার্সলি যেটা আছে সেটা আর ইনভার্স টু লিখতে পারি, সেটা অথবা নিচে আর স্কয়ার লিখতে পারি। ডিসটেন্স কি হবে, স্কয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু চার্জেস।
এটা হচ্ছে আমাদের কুলম্বস ল। তাহলে এখানে আমরা এই যে হিয়ার কে ইজ প্রপোর্শনালি কনস্ট্যান্ট, অর্থাৎ প্রপোর্শনালি যেটা দেওয়া আছে সেখানের মধ্যে কনস্ট্যান্ট আমরা কি ধরতে পারি, কে। F ইকুয়াল টু কে ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এবার আসি এখন কে বলতে কি, ইন এস আই অর এম কে এস ইউনিট কে ইকুয়াল টু হচ্ছে মূলত 1/4 পাই এপসিলন নট হয়, আর এপসিলন নট ইজ দ্য পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। এবার দেখি এসআই ইউনিট, এফ ইজ এক্সপ্রেসড ইন নিউটন, সবসময় বলকে আমরা নিউটন দ্বারা প্রকাশ করি। চার্জ ইন কুলম্ব সি, ডিস্টেন্স ইন মিটার আর। এই যে চার্জের এককগুলো হচ্ছে কুলম্ব, এই যে কুলম্ব, আর ডিস্টেন্স হচ্ছে আর, তার মানে মিটার স্কয়ার হবে নিচে, উপরে কুলম্ব স্কয়ার। তাহলে এককটা কি হবে, এপসাইলন নট যেটা আছে আমরা পারমিটিভিটি যেটা লিখেছি সেটার এককটা বের করতে যদি হয় তখন কিভাবে হবে, একক এপসাইলন নট, অর্থাৎ ক্যাটা যদি আমি সামনে নিয়ে আসি এভাবে, ক্যা ইকুয়াল টু কি হবে, এফ আর স্কয়ার উপরে গুণ, সরি উপরে গুণ হবে না, এটা একটু লিখি এখানে, আমাদের সূত্রটা কি, এফ ইকুয়াল টু ক্যা ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমরা এটা আর গুণ করি, তাহলে পাচ্ছি এফ আর স্কয়ার ইকুয়াল টু ক্যা ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। কে ইকুয়াল টু বলা হয়েছে 1/4 পাই এপসিলন নট। আচ্ছা এই অংশটুকু লিখে এবার, সরি এখানে আর স্কয়ারটা যেহেতু গুণ করে নিচ্ছি এটা আর থাকবে না। তাহলে আমি এখন কে ইকুয়াল টু কি পাবো, কেটা সম্পূর্ণ এই পাশে যদি অংশটুকু চিন্তা করি, আর এফ আর স্কয়ার হচ্ছে এই পাশে, তাহলে এফ আর স্কয়ার ডিভাইডেড বাই কত পাবো, Q1 Q2 পাবো। আর এই অংশটুকুর মধ্যে আমরা 1/4 পাই এপসিলন নট থাকবে। আচ্ছা আগে লিখি এখানের মধ্যে, এরপরে এই অংশটুকুর পরে আসি, এই জায়গায় লিখি, এটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট ইকুয়াল টু এফ আর স্কয়ার, তাহলে Q1 Q2। এখন 1/4 পাই তো আমাদের লাগতেছে না, আমরা যেহেতু একক বের করতেছি তাহলে আমরা শুধুমাত্র কি চিন্তা করব, এখানে 1/এপসিলন নট যেটা আছে সেটাকে উল্টাই দিই, অর্থাৎ উপরে নিয়ে আসার জন্য এপসিলন নট ইকুয়াল টু, তাহলে নিচে যে অংশগুলো আছে সেগুলো উল্টে যাবে, Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই হচ্ছে এফ আর স্কয়ার। Q1 বলতে কুলম্ব, চার্জের একক গুলো হচ্ছে কুলম্ব, তাহলে দুইটারই চার্জের একক কি হবে, কুলম্ব, কুলম্ব ইনটু কুলম্ব, তাহলে কুলম্ব স্কয়ার। আর বলের একক কি জানি আমরা, নিউটন। আর ডিস্টেন্সের একক হচ্ছে মিটার, এটার উপর কি হবে, স্কয়ার। তার মানে সি আর সি গুণ করলে কুলম্ব স্কয়ার, নিউটনটা কি হবে যখন গুণ আকারে লিখবো পার নিউটন হবে নিউটন, এই যে n ইনভার্স 1 হবে, আর মিটার স্কয়ার যেটা আছে সেটা n ইনভার্স 2 হবে। তার মানে এই যে এখানে এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা আছে সেটা ভ্যালুটা কত, 8.85 ইনটু 10^12 সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। অথবা এই যে আবার এখানে মানটা বের করে 1 বাই, না এখানে একেবারে সরাসরি কে এর ভ্যালুর মানটা বের করে দেওয়া হয়েছে, যেটা আমি বলেছিলাম 9 ইনটু 10^9, অর্থাৎ 1/4 পাই এপসিলন নট ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই, আর এপসিলন নট এর মান তো এখানে দেওয়া হয়েছে, বসালে আমরা 9 ইনটু 10^9 পাবো। সরাসরি আমরা এটাও কিন্তু ইউজ করতে পারবো। এবার আসি আমাদের এরপরে কিছু ম্যাথ সলিউশন দেখবো আমরা। আচ্ছা লিমিটেশনস অফ কুলম্বস ল পড়তে পারেন, এগুলোর দরকার নাই তেমন একটা, কিন্তু এখানে কুলম্বস ল এর এই যে ইউনিট অফ চার্জ, চার্জের একক কুলম্ব, যেটা আমি শুরুতে পড়িয়েছিলাম। আর এখানের মধ্যে যেটা ফোর্স এর মধ্যে যে কনস্ট্যান্ট আছে সেটার ভ্যালু তো 9 ইনটু 10^9। এরপরে হচ্ছে এবার আসি, এখানে বলা হয়েছে দি রেশিও অফ ইলেকট্রিক্যাল পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম টু দ্য ইলেকট্রিক্যাল পারমিটিভিটি অফ ফ্রি, ইট ইজ ডোনেটেড বাই কে। এখানে রিলেটিভ পারমিটিভিটি অফ দা হচ্ছে মিডিয়াম, এটা দরকার নাই, ডাইইলেকট্রিক এর ক্ষেত্রে কনস্ট্যান্ট অফ মিডিয়াম কে, অর্থাৎ এটাকে যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম ধরি তাহলে ই, অর্থাৎ আপেক্ষিক পারমিটিভিটির সাথে আমরা এখানে ইলেকট্রিক পারমিটিভিটি দিয়ে যদি ভাগ করি, রেশিও যেটা পাবো সেটাই হচ্ছে মূলত ডাইইলেকট্রিক মিডিয়াম, কনস্ট্যান্ট মিডিয়াম। আপেক্ষিকটা দেওয়া থাকবে আর ওটা তো এপসাইলন নট যেটা, এটা সরাসরি মান থাকবে, তাহলে সেটা দিয়ে আমরা ডাইইলেকট্রিক মিডিয়ামের মানটা বের করতে পারি। এরপরে আসে এখানের মধ্যে, আচ্ছা আমরা এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্সের ক্ষেত্রে, যখন গ্র্যাভিটেশনাল ফোর্স হবে তখন আমাদের এই জায়গায় এখানে আমরা ইলেকট্রিক ফোর্সের ক্ষেত্রে কি লিখেছি, এই অংশটুকু কে, আর গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে আমাদের এখানে মহাকর্ষীয় বল জি লিখতে হবে,
জি এর মানটা কত 9.11 ইনটু 10 ইনভার্স 30 সরি 6.7 ইনটু 10 ইনভার্স 11, এটা হচ্ছে জি এর মান। আর এই অংশটুকুর মান তো আমরা একটু আগে বের করেছি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 হবে। যখন গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, যদি আমাদের দুইটা দেওয়া থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যেখানে যদি ধরি যে আমাদের ইলেকট্রিক ফোর্স এর জন্য দুইটা চার্জ দেওয়া আছে আর ডিসটেন্সের মান দেওয়া আছে, কনস্ট্যান্টের মান তো আমরা জানি, আর এই জায়গায় আবার দেওয়া হয়েছে দুইটা ভর, এখানে দুইটা বল মানে দুইটা বস্তুর ভর দেওয়া আছে। ভর যদি দেওয়া থাকে আর ডিসটেন্স যদি দেওয়া থাকে ডিসটেন্সের মান, তখন আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বের করতে বলে, বের করার পর যদি কম্পেয়ার করতে বলে, তাহলে একটাকে একটা দিয়ে ভাগ করে দেবো, ব্যাস এতটুকু। যেখানে ভাগ করলে আমাদের এই যে ইলেকট্রিক্যাল ফোর্সটা কত গুণ বেশি পাচ্ছে, 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 39 ইন্টু এফ জি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ইলেকট্রিক্যাল যে ফোর্স সেটা কত গুণ বেশি, 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 39 গুণ বেশি। এবার আমরা এমনি কতগুলো ম্যাথ দেখি যে ওহমস ল যেটা পড়েছি সেখানের মধ্যে এই যে ইলেকট্রিক ফোর্স এর ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, এই যে দুইটা চার্জ দেওয়া আছে, এখানে বলা হয়েছে হোয়াট রিপালসিভ, রিপালসিভ মানে হচ্ছে বিকশিত হচ্ছে, কুলম্ব ফোর্স এক্সিস্ট বিটুইন টু প্রোটন, দুইটা প্রোটনের মধ্যে, নিউক্লিয়াস অফ কপার। এখন কপারের মধ্যে আমরা ইলেকট্রনের যে চার্জ সেটা আমরা জানি, ইলেকট্রনের চার্জের মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, Q1 Q2। আর হচ্ছে ডিসটেন্স সেপারেশন কতটুকু দেওয়া হয়েছে, ডিসটেন্সটা দেওয়া হয়েছে 4.0 ইন্টু 10⁻15 মিটার, এটা আমাদের মনে রাখতে হবে। প্রোটনের ক্ষেত্রে বা ইলেকট্রন মূলত চার্জের ক্ষেত্রে, প্রোটন ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁻90 কুলম্ব ইউজ করব আমরা। তাহলে F ইকুয়াল টু আমরা জানি 1/4 এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর দুইটার আদানের মান তো আছে চার্জ, দূরত্বটা বলা হয়েছে এখানে মিটার দিয়ে, যেটা থাকবে সেটাই ধরে নিব দূরত্ব, আর কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে F ইকুয়াল টু কত, 14 নিউটন। এরপর কোশ্চেনটা দেখি আমরা, এরপর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে দি ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রনস এন্ড প্রোটনস, দুইটা ডিস্টেন্স দেওয়া হয়েছে, একটা ইলেকট্রন একটা প্রোটনের, আর এগুলোর হাইড্রোজেন অ্যাটমের দূরত্বটা দেওয়া আছে সেম ওটার মতো। প্রোটন আর ইলেকট্রন দুইটারই মূলত কি করতে হবে, আমাদের চার্জ গুলো লিখতে হবে, চার্জ গুলো লিখার পরে দূরত্বের মানটা লিখে আমরা জাস্ট এফ এর মানটা বের করব। এবার টু স্মল স্পেয়ারস আর চার্জ পজিটিভলি, দুইটা স্পেয়ারের মধ্যে চার্জটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, দি কম্বাইন্ড চার্জ বিং, দুইটার আবার কম্বাইন্ড চার্জ দিছে, দুইটার কম্বাইন্ড চার্জ মানে দুইটা হচ্ছে আমি যদি ধরি একটা দুইটা, একটাকে যদি Q1 ধরি আর একটা যদি Q2 ধরি, এই দুইটা মিলে চার্জটা কত হচ্ছে, দুইটা মিলে চার্জ হচ্ছে 50 ইন্টু 10⁻6। তাহলে Q1 ইকুয়াল টু কত হবে, এই যে 50 ইন্টু 10⁻6 মাইনাস এখানে কত হবে, এই অংশটুকুর মধ্যে এই যে Q2, আমরা Q1 টা রাখতেছি Q2। তাহলে আমরা এখানে যেহেতু Q1 কে Q1 পেয়েছি, আমি Q2 টা যদি প্রথমে ধরে নিই ফার্স্ট চার্জ হিসেবে, যেহেতু এখানে আমার 10⁻6 আছে, সেহেতু আমরা প্রথম চার্জটা আমাদের 10⁻6 হতে হবে, না হয় যোগ করলে তো আমরা কি পাবো না, 10⁻6 যুক্ত পাবো না। তো 50 ইন্টু 10⁻6 এর সাথে এই যে 10⁻6 থাকলেই না আমার কোনটার সাথে যোগ হবে, এখানে আশেপাশে যাই থাকুক। এখন একটা যদি আমি 50 দিই প্লাস আরেকটা যদি 50 এখানে মনে করি আমি যদি 20 দিই, 20 ইন্টু 10⁻6 যদি দিই, তাহলে এটা কি যোগ হবে, যোগ হয়ে আমরা আমাদের কি হবে, 10⁻6 কি আসবে, আসবে না। সেজন্য আমাদের কি করতে হবে, দুইটাই একই মানে নিয়ে যেতে হবে, তো 10⁻6 আকারে। আমি যদি এখানে Q1 টাকে যদি কিউ কুলম্ব, তো কিউ টা 10⁻6 কুলম্ব ধরে নিই, আরেকটা কি হবে, ওই যে 50 যেটা দুইটা মিলেই কত চার্জ 50 ইন্টু 10⁻6, তাহলে সেটা থেকে আমি প্রথমে যেটা ধরে নিচ্ছি সেটা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে এখন Q1 Q2 আমরা দুইটা মান পাচ্ছি, আর হচ্ছে 2 মিটার, আর এফ এর মানটা দেওয়া হচ্ছে 1 নিউটন। তাহলে এখান থেকে চার্জের মানটা বের করা যাবে ইজিলি। কিভাবে বের করব, আমি প্রশ্নটা আবার বলতেছি। প্রশ্নের মধ্যে বলা হয়েছে কম্বাইন্ড চার্জ, এখন কম্বাইন্ড চার্জে Q1 Q2 সমান হচ্ছে 50 ইন্টু 10⁻6। আমি এখন প্রথম চার্জটা ধরে নিচ্ছি, এটা তো কম্বাইন্ড চার্জ, Q1 প্লাস Q2 ইকুয়াল টু 50 ইন্টু 10⁻6। আমি এখন Q1 টা ধরে নিচ্ছি, Q1 কে Q ইন্টু 10 ইনভার্স, আমি কত এখানে 6 ধরে নিব, একই যুক্ত হইতে হবে, একই
এই যে 10/6 যুক্ত হইতে হবে, একে টাইপ হইতে হবে মূলত। এখন আমি Q1 আর এই জায়গায় আমি যদি এটাকে যদি Q2 ধরি, তাহলে এখানে Q1 হবে, তাহলে 50 × 10/6 - Q1, এই Q2 দুইটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে এখন আমরা f এর মানটাও জানি, আমাদের f1 নিউটন দেওয়া আছে, আবার এই দুটার দূরত্ব দেওয়া আছে 2 মিটার দেওয়া আছে, অর্থাৎ আর এর ভ্যালুটা দেওয়া আছে। আর এখান থেকে কি হবে, Q1 কে আমরা কি ধরেছি, Q × 10/6 ধরেছি Q1 এর জায়গায়। তখন এখান থেকে চার্জের মানটা ইজিলি বের করা যাবে, একটা চার্জ বের করলে অপর চার্জও বের করা যাবে। এই প্রশ্নটা যদি আমি সলিউশন করি, এবার এগুলো আমি মুছে দিচ্ছি, সলিউশন করে দেখাচ্ছি। প্রশ্নটার মধ্যে আমাদের কি কি দেওয়া আছে, দুইটা হচ্ছে কম্বাইন্ড চার্জ বলা হয়েছে। কম্বাইন্ড চার্জ হলে তাহলে আমরা কি করতে পারি, কম্বাইন্ড চার্জের ক্ষেত্রে দুইটা কম্বাইন্ড চার্জ দেওয়া আছে Q1 প্লাস Q2 ইকুয়াল টু দেওয়া হচ্ছে 50 × 10⁻⁶। এখন আমরা ধরে নিই লেট প্রথমটা ধরে নিই Q1 ইকুয়াল টু মূলত ধরতেছে Q × 10⁻⁶। তাহলে এখান থেকে আমরা কি পাবো, Q2 টা কত পাবো, 50 × 10⁻⁶, মাইনাস এই যে এখানে Q1 বলতে এই যে Q1 টা আমি এই পাশে নিয়ে যাব, তাহলে Q1 বলতে কত ধরেছি, Q × 10⁻⁶, Q × 10⁻⁶। তাহলে আমি এখান থেকে 10⁻⁶ যদি কমন নিয়ে নিই, আর থাকবে আমার কত, 50 - Q, এই অংশটুকু থাকবে। এবার আমাদের সূত্রের মধ্যে আবার দেখি, উপরে দেওয়া ছিল F = 1 নিউটন আর ডিসটেন্স দেওয়া ছিল R = হচ্ছে 2 মিটার। এবার আসি আমরা F = আমরা জানি কি, K × Q1 Q2 / R²। তাহলে F = কত, 1 নিউটন আর K হচ্ছে 2 ইনটু Q1 এর মানটা কত, Q1 বলতে হচ্ছে আমরা কি ধরেছিলাম এখানে অংশটুকুর মধ্যে, Q × 10⁻⁶, ইনটু এরপর Q2 টা কত হবে, Q2 আমরা পেয়েছিলাম এখানে 10⁻⁶, আর এই জায়গায় কত হবে, 50 - Q, আর নিচে কত হবে, R²। আর বলতে কত, সরি এখানে 2 কেন বসিয়েছি, 2 তো হবে ডিসটেন্সের মান, আর কে বলতে হচ্ছে 9 × 10⁻⁹, এখানে হচ্ছে আর বলতে 2, তার উপরে স্কয়ার, আর এই জায়গায় কত হবে, 9 × 10⁹ হবে। তাহলে আমরা গুণ করি, এই যে 2² মানে কত, 4, 4 এর সাথে 1 গুণ করি 4 হবে, আর এই পাশে কত থাকবে, 9 × 10⁹ ইনটু এই যে কিউ আছে এখানে, আর এখানে 10/6 10/6 গুণ করলে কত হয়, দুইটাই যেহেতু একই চিহ্ন, আমাদের যোগ করে কত হবে, 10⁻12 হবে, ইনটু এখানে আছে কিউ, কিউ দিয়ে অংশটুকু গুণ করতেছে, 50 এর সাথে একবার কিউ গুণ করলে 50Q, মাইনাস কিউ এর সাথে কিউ গুণ করলে Q² হবে। এরপর আসি এই অংশটুকুর মধ্যে, দেখি এখানে 4 থাকবে ইকুয়াল টু 9 ইনটু এই জায়গায় দেখি এবার 10 আর 10 ভিত্তিগুলো আমাদের সেম, তাহলে উপরে পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে 9 - 12 মানে কত হবে, -3 হবে, -12 থেকে 9 গেলে +9, তাহলে -3 থাকবে, আর ইনটু এই জায়গায় হবে কত, 50Q - Q²। এবার আমাদের এখান থেকে এই যে এই অংশটুকু আর এইখান থেকে সব একপাশে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে আমরা এখানে কত পাবো, 10⁻³ মানে কত, 1 বাই কত, 1000 হবে, আর এখানে কত হবে, -Q² আছে, সেটা পজিটিভ Q² হবে, এটা মাইনাস, আচ্ছা এটা তো গুণ আকার আছে এটার সাথে, তাহলে গুণ করে দিই, গুণ করলে কত হবে, 4 = 5 9 45, 45 ইনটু এটা 5 × 10 যদি ধরি আমরা, তাহলে 10 এটা কি পজিটিভ, 10 এর উপর পাওয়ার +1 আছে, এটা কত হবে, 10⁻2 হয়ে যাবে, Q - Q²। তাহলে এখানে 4 রাখি, এই জায়গায় কত হয়ে যাবে এখন, মাইনাস, এই যে 10⁻2 মানে হচ্ছে নিচে 100 আর উপরে কত, 45, এই জায়গায় Q - Q², 5 দিয়ে এটাকে ভাগ করলে 9, এখানে 5 দিয়ে এটাকে ভাগ করলে 20, তার মানে এবারে আমাদের এই অংশটুকুর পরে কি পাচ্ছি, এই অংশটুকুর পরে কি পাচ্ছি সেটা দেখাই। এইখানে মনে হয় আমি একটু বিরাট মিস্টেক করে দিয়েছি, আমি আরেকবার দেখি।
খেয়াল করে নাই, মুছে দিছে। এই যে এখানে যে অংশটুকু আছে সেটার সাথে কি গুণ করেছিলাম? হ্যাঁ, গুণ করেছিলাম। আচ্ছা, এই যে এখানের মধ্যে কিউ কিউ ইন্টু 10/6 ইন্টু 50 মাইনাস কিউ আর 10/6 এই অংশটুকু গুণ করার পরে জাস্ট কিউর মানটা বের করা। প্রত্যেকটা অংশ হ্যাঁ গুণ করে এতটুকু বের করা হচ্ছে কাজ। কিউর মানটা 30.43। আমার মনে হয় একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি গুণ করার সময় একটা অংশ গুণ করেছি, বাকি অংশ গুণ করে এরকম হতে পারে। এই অংশটুকুর মধ্যে এটা তো আলাদা থাকবে, আর এই অংশটুকুর সাথে প্রত্যেকটা অংশ গুণ হবে। এই জায়গায় হয়তো কোনো একটা গন্ডগোল হয়েছে, দেখি আরেকবার, খেয়াল করি না এটা। এখানে এই অংশটুকু থেকে যাবে, আমি এটার কাজ করি। তাহলে এটা কাজ করলে আমরা কি পাবো? 10/6 আর 10/6 কত হবে? 10/12। এই তো এই জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে, চরম মিস্টেক যেটাকে বলে। 50 কিউ ইন্টু 10/12, এটা একবার কিউ এর সাথে গুণ, আবার এই যে 50 কিউ ইন্টু 10/12 এটা কিন্তু আবার এই অংশটুকুর সাথে গুণ হবে। তাহলে এটা কত হবে? মাইনাস এই যে 50 কিউ না, এই যেখানে কত আছে কিউ, কিউ এর সাথে কি গুণ করলে কত হয়? কিউ স্কয়ার ইনটু 10/12। এবার 10/12 এখান থেকে কমন নিতে হবে। 10/12 যদি কমন নিই আর এরপরে আলাদা করে এই যে এখান থেকে 10 টু দি পাওয়ার 9 যদি বিয়োগ করি তাহলে ঠিক আছে, এবার হয়ে যাবে। এরপর ম্যাথটা দেখি, এরপর আর দিয়েছে, হ্যাঁ ম্যাথ গুলো দিয়েছে এইগুলো সেম। এখানে ফোর্স অফ টু লাইক চার্জেস, একই ধরনের চার্জ। এরপরে বলা হয়েছে exert on each other is 2 নিউটন। F1 টা বলা হয়েছে 2 নিউটন। What will be the force if the distance between the charges is increased to 6 times its original value? অর্থাৎ আমাদের যে চার্জটা দেওয়া হয়েছে, চার্জের মধ্যে প্রথমটা আমি যদি x ধরে নিই, দ্বিতীয়টা আমাদের বলা হয়েছে 6 গুণ বাড়তে থাকবে প্রথমটা থেকে, তাহলে 6x। এবার জাস্ট আমরা F1 আর F2 বের করব। প্রথমে দুইটাই কি থাকবে? সেম থাকবে চার্জ। দ্বিতীয়টার ক্ষেত্রে আবার প্রথমে যা ধরবো তার থেকে 6 গুণ বেশি ধরে আমাদের মানটা বের করতে হবে। এতটুকু হচ্ছে কাজ। এরপর এটাও করা যাবে সেম ভাবে। ওটাতে আমাদের কি বলা হয়েছে, এখানে একটা চার্জ দেওয়া হচ্ছে, আবার আরেকটা দেওয়া হচ্ছে মাইনাস। দুই ধরনের চার্জ দেওয়া আছে, মাইনাস গুলো কিন্তু পজিটিভ হয়ে যাবে, সূত্র দেখিয়েছিলাম। আর সেপারেটেড বাই দ্য আর এর মানটা দেওয়া আছে। আবার ফাইন্ড দ্য পজিশন এট হুইচ এ থার্ড চার্জ। থার্ড চার্জের ক্ষেত্রে আবার কি করতে হবে? তার মানে আমাদের এটা হচ্ছে এভাবে থাকবে, দুইটা চার্জ, এখানে মাঝখানে যদি একটা চার্জ থাকে, প্রথমে এটার সাথে একবার হবে, এই থার্ড চার্জের সাথে আবার আর এটার সাথে সেকেন্ডটা হবে। এভাবে আলাদা আলাদা দুইটা বের করতে হবে। দুইটা বের করলে আমরা মানে অর্থাৎ এই যে একবার 2 × 10⁻⁹ আর এটার সাথে ওই যে থার্ড চার্জটা গুণ হবে, এই যে বলেছিলাম এখানে মাঝখানে পয়েন্ট যেহেতু, আবার 4 এর সাথে এই অংশটুকু একবার গুণ হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে প্রথম ডিসটেন্স যা থাকবে তার সাথে আবার কত বলা হয়েছে? 0.1 মিটার যোগ করতে হবে। তাহলে এখন একটু এখান থেকে আমাদের ডিসটেন্সটা বের করতে হবে, মূলত এটাই হচ্ছে কাজ। এবার আমাদের মেইন এর মধ্যে আসি। এবার কুলম্বস ল এর তো যা যা ম্যাথ ছিল ওগুলো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আসে। এবার ইলেকট্রিক ফিল্ড, পটেনশিয়াল, ডাইপোল এন্ড ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক কিন্তু আমি একটা করে দেখিয়েছিলাম যতটুকু দরকার। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মূলত কি, ইজ দ্য রিজিয়ন অ্যারাউন্ড এ চার্জ, অর্থাৎ একটা অঞ্চল যেটা হচ্ছে চার্জের মানে এই এলাকাতে হচ্ছে চার্জ থাকবে, পজিটিভ নেগেটিভ এই ধরনের চার্জ গুলো থাকবে, আর এটা কি থাকবে? একটা অঞ্চল হিসেবে থাকবে। হায়ার অ্যানাদার চার্জ এক্সপিরিয়েন্সেস ফোর্স, অর্থাৎ সেটা কি করে? বল সৃষ্টি করে। আর ইকুয়াল টু, তাহলে ইলেকট্রিক ফোর্স এর ক্ষেত্রে ফিল্ডের চার্জটা কি হবে? ইকুয়াল টু F/Q, অর্থাৎ আমাদের বল সৃষ্টি করে ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আর সেটা কিভাবে? আদানের মাধ্যমে। তাহলে 1/Q সূত্র। এটা প্রপার্টিজ গুলো কি কি? ভেক্টর কোয়ান্টিটি, এই যে ভেক্টর কোয়ান্টিটি এটা। আর ডিরেকশন হচ্ছে ফ্রম পজিটিভ টু নেগেটিভ চার্জ, অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ চার্জ হবে। ইউনিটটা হচ্ছে নিউটন, নিউটন পার কুলম্ব আর ভোল্ট পার মিটার। এবার ইলেকট্রিক ফিল্ড লাইনের ক্ষেত্রে দেখি, ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে আমাদের হচ্ছে সবসময় যে ইলেকট্রিক ফিল্ড লাইন এগুলোর ক্ষেত্রে আমাদের শুরু হবে স্টার্ট ফ্রম পজিটিভ চার্জ আর শেষ হবে নেগেটিভ চার্জে গিয়ে। নেভার ইন্টারসেক্ট, এগুলো একটার সাথে একটা ওই যে ছেদ করবে না, এইভাবে ছেদ করবে না, এগুলো এমন ভাবে যাবে যেগুলো হচ্ছে এই যে এগুলো কিন্তু একটা আরেকটার সাথে ছেদ করতেছে না।
এরপর হচ্ছে ডেনসিটি শোস স্ট্রেন্থ অফ ফিল্ড, এই ফিল্ডের মূলত ঘনত্ব বোঝানো হয়। এবার ইলেকট্রিক পটেনশিয়াল অর্থাৎ ভি, ইলেকট্রিক পটেনশিয়াল ইজ দ্য ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু আ পয়েন্ট, একটা অসীম পয়েন্টের মধ্যে পজিটিভ চার্জ আনার জন্য মূলত আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালটা দরকার হয় পটেনশিয়াল, যেটা হচ্ছে ভি ইকুয়াল টু মূলত ডাব্লিউ বাই কিউ, যেখানে মূলত হচ্ছে এনার্জি পার ইউনিট চার্জ আর স্কেলার কোয়ান্টিটি, এটা এটা হচ্ছে স্কেলার রাশি। ইলেকট্রিক ডাইপোল, an electric dipole consists of two equal and opposite charges, দুইটা ইকুয়াল চার্জ হবে ডাইপোল, মূলত ডাইপোল একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, দুইটা চার্জ হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু দুইটাই আবার সমান চার্জের হবে। সেপারেটেড বাই স্মল ডিসটেন্স, একটা ছোট্ট ডিসটেন্স দ্বারা এটা কি থাকবে, ডাইপোল মোমেন্টটা আলাদা থাকবে। তাহলে সূত্রটা P ইকুয়াল টু কিউ ইনটু ডি, ওই যে যেহেতু সেম চার্জ, ইকুয়াল চার্জ কিন্তু অপোজিট, আর ডি মানে ডিসটেন্স। তাহলে অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে আমাদের, অর্থাৎ এখানে কোথায় আমাদের ইলেকট্রিক ডাইপোল ইউজ হয়, যেটা পানির মধ্যে, আর ইলেকট্রিক ফিল্ড অ্যানালাইসিস এর ক্ষেত্রে মূলত আমাদের ইলেকট্রিক ডাইপোলটা ইউজ হয়। আর ডাইইলেকট্রিক মিডিয়াম কোথায় হয়, গ্লাস, বাতাস, প্লাস্টিক এসবের মধ্যে মূলত হয়। আর ডাইইলেকট্রিক ইজ এন ইনসাল্টিং, সরি ইনসুলেটিং, আমি ভুল করে কি করলাম, insulating material that reduces electric field strength. ইনসুলেটিং ম্যাটেরিয়াল, ইনসুলেটিং কোনগুলা, যেগুলোতে হচ্ছে কারেন্ট আমাদের প্রবেশ করবে না, মানে কারেন্ট প্রবাহিত হবে না, সেগুলো হচ্ছে ইনসুলেটিং। ওগুলোর ক্ষেত্রে ডাইইলেকট্রিক মিডিয়াম মাধ্যম ব্যবহার করা হয়, যেমন গ্লাস, বাতাস, প্লাস্টিক, এগুলোর ক্ষেত্রে কি হবে না, মূলত এগুলোর ক্ষেত্রে আমাদের ডাইইলেকট্রিক মিডিয়ামটা হয়। ইফেক্টটা হচ্ছে রিডিউসেস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পোলারাইজেশন, পোলারাইজেশন কমানোর জন্য মূলত ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করা হয়। ইনক্রিজেস ক্যাপাসিট্যান্স ইন ক্যাপাসিটরস, ক্যাপাসিটরের মধ্যে ক্যাপাসিট্যান্স বাড়ানোর জন্য আমাদের ডাইইলেকট্রিক মিডিয়াম ইউজ করা হয়। এবার আসি গাউস ল এন্ড অ্যাপ্লিকেশন। গাউস ল, it relates electric flux to a closed surface to the, গাউস ল আমি বলেছিলাম একটা ক্লোজ এনক্লোজ সারফেসের মধ্যে আমাদের কি থাকবে, এই যে এখানের মধ্যে ইলাস্টিসিটি, যেটা হচ্ছে যে বলা হয়েছে ইলেকট্রিক ফ্লাক্স টু আ ক্লোজড সারফেস টু, প্রথমটা দেখি ইট রিলেটস ইলেকট্রিক ফ্লাক্স, আর কিউ ইনক্লোজড অর্থাৎ আমাদের এনক্লোজ সারফেসের মধ্যে চার্জ থাকবে, যেটা হচ্ছে পারমিটিভিটি। এরপর মিনিংটা হচ্ছে মূলত ইলেকট্রিক ফ্লাক্স ডিপেন্ডস অনলি অন এনক্লোজড চার্জ, ইলেকট্রিক ফ্লাক্স কিসের উপর ডিপেন্ড করে, সব সময় এনক্লোজড চার্জের মধ্যেই হবে। আর ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য মেজার অফ ইলেকট্রিক ফিল্ড পাসিং থ্রু আ সারফেস, একটা সারফেসের মেজার, এটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা পরিমাপ করার জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্স করা হয়, যেটার অ্যাপ্লিকেশন আমাদের কোথায় কোথায় ইউজ করি, গাউস ল এর মধ্যে, যখন আমাদের সিমেট্রিক কেস হয়। সিমেট্রিক কেস কখন, এই যে স্ফেরিক্যাল সিমেট্রি, সিলিন্ড্রিক্যাল বা প্লেন সিমেট্রির ক্ষেত্রে। ওনার এক্সাম্পল আমি দেখিয়েছিলাম। স্ফেরিক্যালের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা অংশ সেম সেম হবে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে, অর্থাৎ বিন্দু থেকে পয়েন্টের ক্ষেত্রে। আবার সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে, সিলিন্ড্রিক্যাল এই যে এভাবে যদি ধরি, এখানেও তো সেম, এই যে এগুলো প্রত্যেকটা সেম সেম হবে। এরপরে অ্যাডভান্টেজটা কি দেখি, সিম্পলিফাইজ কমপ্লেক্স ইন্টিগ্রেশন প্রবলেমস, মূলত জটিল প্রবলেম গুলোকে ছোট ছোট অংশে ভাগ করে সলিউশন করার জন্য মূলত আমাদের এটার প্রয়োজন হয়। গাউস ল কিন্তু আমি আরো ডিটেলস করেছিলাম, এগুলা সেম হচ্ছে কয়েকটা ভিডিও আছে, এগুলা দেখে নিলে হবে। গাউস ল এখানের মধ্যে আমরা দেখি, আচ্ছা এখানে এরপরে আমি গাউস ল, ওহমস ল এগুলোও আছে, প্লাস হচ্ছে এই পার্টটা পড়লে আমাদের আর ম্যাক্সিমাম পড়া হয়ে যাবে। যেমন হচ্ছে আমাদের ভোল্টেজ কি, আমি কিন্তু এটা পড়িয়েছিলাম, তারপর আবার দেখি। ভোল্টেজ হচ্ছে মূলত আমি বলেছিলাম যেটা হচ্ছে আমাদের কারেন্ট চলাচল করার জন্য আমাদের একটা প্রেসার ক্রিয়েট করতে হয়, যেটা কাজই হচ্ছে ভোল্টেজ করে। মূলত ভোল্টেজ অফেন মেজার্স ইন ভোল্টস, এটাকে ভোল্ট দ্বারা পরিমাপ করা হয়। ইজ দ্য ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস ইন এ সার্কিট। হোয়াট ইজ ভোল্টেজ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ইট রিপ্রেজেন্টস দ্য ফোর্স দ্যাট ড্রাইভস ইলেকট্রিক কারেন্ট, এটা ওই যে ইলেকট্রিক কারেন্ট চলাচল করার জন্য যে ফোর্সটা, এই যে এখানে এমন সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, আসলে আমাদের কারেন্টকে ঠেলতেছে কে, আমাদের ফোর্স, অর্থাৎ এমন এসে হচ্ছে যে কি করে কারেন্ট চলাচল করার জন্য সে কি করবে,
আমাদের ফোর্স ক্রিয়েট করে সেটাকে চলাচলে সাহায্য করবে, যেটা ভোল্টেজের কাজ। এবার কারেন্টে আসি। কারেন্ট কি করে? কারেন্ট মেজার্ড ইন অ্যাম্পিয়ার, এটা পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার, এটার একক অ্যাম্পিয়ার। ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জ, এটা হচ্ছে কারেন্টে আমাদের যে মানে ইলেকট্রিক চার্জ যে আদানটা সেটা চলাচল করে, সেটাই মূলত আমাদের হচ্ছে কারেন্ট। এখন ইট ইজ দ্য রেট অফ হুইচ ইলেকট্রিক চার্জ ইউজুয়ালি ইলেকট্রনস, মূলত ইলেকট্রনস কি করে? কন্ডাক্টর, পরিবাহী তারের মধ্যে তো মূলত আমাদের কারেন্ট চলাচল করবে, তাই না? আদারওয়াইজ তো করবে না। তাহলে আমাদের এই যে আমরা ফোর্স ক্রিয়েট করতেছে কে? ঠেলতেছে ভোল্ট, আর চলাচল করবে কাকে ঠেলবে? এম্পিয়ার অর্থাৎ কারেন্টকে। এবারে সেই রোধ, রোধ হচ্ছে রেজিস্ট্যান্স, হচ্ছে মূলত আমাদের বাধা দিবে। এখানে কত সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আসলে এই যে দড়ি দিয়ে বাঁধতেছে, এটা কি কি করতেছে? আটকানোর চেষ্টা করতেছে। ওমের কাজ হচ্ছে মূলত আটকানো অর্থাৎ বাধা দেওয়া। রোধ যেটা বলা হয়েছে রেজিস্ট্যান্স measured in ohms is the opposition that a material set, it depends, এই যে material opposes to the flow of electric current, it depends on the material properties, length, cross sectional area and temperature, এটা কি করে? বাধা সৃষ্টি করে মূলত। এবার আসি how are voltage, current and resistance related, এগুলো একটার সাথে একটা কিভাবে সম্পর্কিত সেটা দেখি। আমরা জানি ওহমস ল, আমরা জানি কি v ইকুয়াল টু কিন্তু IR, v ইকুয়াল টু IR। তাহলে এটা ভোল্টেজের ক্ষেত্রে, আমাদের কারেন্ট আর রোধের সম্পর্ক। এবার আসি কারেন্টের সাথে ভোল্টেজ আর রোধের সম্পর্কে কি? তাহলে আই ইকুয়াল টু কি হবে? ভি বাই আর হবে। এটা হচ্ছে কারেন্টের সাথে আমাদের ভোল্টেজ আর রোধের সম্পর্কে কি? ব্যস্তানুপাতিক হবে না? এটা এভাবে হবে না? ভাগাকারে। এবার রোধের ক্ষেত্রে আর ইকুয়াল টু কি হবে? ভি বাই আই হবে। এই তিনটা ম্যাথমেটিক্যালি, তার মানে ওমস ল স্টেটস দ্যাট, এই লেখাটা শিখে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে ফর্মটা দিচ্ছে একটার সাথে একটা সম্পর্কিত, এটা তো পারার কথা, এগুলো 9-10 এর অঙ্ক, অঙ্ক ফিজিক্স এগুলো। বেসিক ট্রায়াঙ্গেলের দরকার নেই, আমরা জাস্ট জেনে নিব ওহমস ল স্টেটস দ্যাট কারেন্ট ফ্লোইং থ্রু, কারেন্ট কি করে ফ্লো হয় একটা সার্কিটের মধ্যে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স বলতে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য সার্কিট এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল। এই যে আমাদের কি করে, এটা হচ্ছে ভোল্টেজ কিসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল থাকে? কিসের সাথে? রেজিস্ট্যান্সের সাথে। অফ দ্য সার্কিট প্রোভাইডেড দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, এখানে কিন্তু তাপমাত্রা যখন স্থির থাকে তখন আমাদের কি হয়? ভোল্টেজ প্রপোর্শনাল থাকে, আর এটা কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। আর ভি ইকুয়াল টু, এই যে আর ইকুয়াল টু, একটা সূত্র থেকে বাকি সূত্রগুলো বের করা। এবার আসি ইলেকট্রিক সার্কিট কে। ইলেকট্রিক সার্কিট হচ্ছে ইজ এ ক্লোজড পাথ ফর ট্রান্সমিটিং অ্যান ইলেকট্রিক কারেন্ট through the medium of electrical and magnetic fields. The flow of electrons across the lobe constitutes the electric current. এখানের মধ্যে আমরা এখানে, আমি শেষে হচ্ছে আমাদের যে ক্যাভিয়ার কেসের যে সার্কিট, ভোল্টেজ ডিভাইডার, এগুলো কিন্তু আমি দিয়ে দেব, মানে একসাথে একই ভিডিওতে, এই ভিডিওতে সব পাবেন, শেষে কিন্তু দেখতে হবে এগুলো। হোয়াট ইজ এন ইলেকট্রিক সার্কিট, এটা দেখি। An electric circuit is a closed path for transmitting an electric current through the medium of electrical and magnetic fields. অর্থাৎ আমাদের ইলেকট্রিক আর ম্যাগনেটিক তড়িৎ চৌম্বকীয় ফিল্ডের ক্ষেত্রে আমাদের, আমরা যে মাধ্যমটা ইউজ করি কারেন্টের জন্য, সেটা হচ্ছে মূলত একটা সার্কিট, যেটা ক্লোজড পাথ, কিন্তু ক্লোজ সার্কিট হয় আর কি। দি ফ্লো অফ ইলেকট্রনস অ্যাক্রস দ্য লোব কনস্টিটিউটস দ্য ইলেকট্রিক কারেন্ট। এটা কি করে? ফ্লো অফ ইলেকট্রন, মূলত ইলেকট্রন পাস করাই হচ্ছে এটার কাজ। আবার বেসিক সার্কিট অফ এলিমেন্টস, বেসিক সার্কিটের মধ্যে আছে সার্কিট অ্যাক্টিভ, যেটাকে অ্যাসি সার্কিটকে মূলত কি বলা হয়? অ্যাক্টিভ সার্কিট অফ এলিমেন্টস। অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস এর মধ্যে দেখি অ্যাক্টিভ এলিমেন্টস আর দোজ হুইচ ক্যান জেনারেট এনার্জি, যেটা জেনারেট করতে পারে এনার্জি, সেটা হচ্ছে মূলত অ্যাক্টিভ এলিমেন্টস। এক্সাম্পলস ইনক্লুডস মূলত ব্যাটারিজ, জেনারেটরস, তারপর অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্স এন্ড ডায়োডস, এগুলো হচ্ছে অ্যাক্টিভ সার্কিটের এলিমেন্টস। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস। বেসিক সার্কিট এলিমেন্টের মধ্যে প্রথমটা দেখি অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট, যেটা হচ্ছে ব্যাটারিজ, জেনারেটরস, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্স এন্ড ডায়োডস। Note that in an electrical circuit, the source elements are the most significant active elements. এই লাইন সম্পূর্ণ এখানের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে এলিমেন্টস গুলো কি কি? ব্যাটারি, জেনারেটরস, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্স এন্ড ডায়োডস। এবার আসি রেজিস্টার। রেজিস্টারের মধ্যে দেখি a resistor opposes the flow of current through it.
ফিক্সড রেজিস্টার, এই রেজিস্টারের চিহ্নগুলো মাথায় রাখবেন। ফিক্সড রেজিস্টার এটা, আর যখন এভাবে চিহ্নটা দেওয়া থাকবে তখন ভেরিয়েবল রেজিস্টার, আর এইটাকে শুধু এটা রেজিস্টার বলা হবে না, সরাসরি এটা রেজিস্টার। আপনারা এই লাইব্রেরির মধ্যে দেখতে পাবেন এখানে কালার কোড থাকে, এটা হচ্ছে কি রেজিস্টার। এরপরে ইন্ডাক্টর, অ্যান ইন্ডাক্টর স্টোরস এনার্জি ইন ফর্ম অফ দা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। রেজিস্টারের কাজ হচ্ছে রেজিস্টার অপোজেস দা ফ্লো অফ কারেন্ট থ্রু ইট, বিপরীত দিকে কি করে ফ্লো কারেন্ট ফ্লো করে। আর ইন্ডাক্টর কাজ হচ্ছে অ্যান ইন্ডাক্টর স্টোরস এনার্জি ইন ফর্ম অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তড়িৎচুম্বকীয় ফিল্ডের মধ্যে কি করে স্টোরস এনার্জি, এনার্জি জমা রাখে, সেটা হচ্ছে ইন্ডাক্টরের কাজ। ইন্ডাক্টরের সিম্বলটা এই যে ইন্ডাক্টর। ইন্ডাক্টর ফিক্সড, পোলারাইজড, ভেরিয়েবল, বিভিন্ন ধরনের এই যে এগুলা। আচ্ছা, এরপরে এটা ক্যাপাসিটর সিম্বলস। তারপরে দেখি এগুলো ক্যাপাসিটর সিম্বল দেওয়া হয়েছে, উপরে এগুলো ইন্ডাক্টর সিম্বলস। ক্যাপাসিটর সিম্বল, ক্যাপাসিটরটা কি দেখি আগে। এক ক্যাপাসিটর স্টোরস এনার্জি ইন ফর্ম অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এটা কিন্তু এটা আমাদের স্টোরস এনার্জি, এনার্জি কি করে জমা রাখতেছে, কিন্তু সেটা কোত্থেকে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। আর ক্যাপাসিটর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে কি করতেছে, স্টোরস এনার্জি। দি ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ প্রপোর্শনাল টু দ্য চার্জ, এটা কিন্তু প্রপোর্শনাল টু দ্য চার্জ। এরপরে দেখি কারশফস ল, কেভিএল, ক্যাসিএল। কেভিএলটা মূলত হচ্ছে আমাদের টোটাল যা যা কারেন্ট আছে, ইনকামিং আউটকামিং টোটাল কারেন্ট মিলেই আমাদের হচ্ছে জিরো হবে। মূলত এটা ইনকামিং কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আউটকামিং কারেন্ট, সরি আউটগোয়িং কারেন্ট হবে। ইনকামিং কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আউটগোয়িং কারেন্ট হবে। অর্থাৎ টোটাল এখানে যা যা কারেন্ট ফ্লো হবে সার্কিটের মধ্যে সবগুলোর যোগফল সামেশন ইকুয়াল টু 0 হবে। এগুলো আমি দেখিয়েছি ভোল্টেজ ল এর মধ্যে। আমরা দেখি ভোল্টেজ ল এর ক্ষেত্রে আমাদের যা যা, এই যে ভোল্টেজটা কি হবে, এই যেখানে দেওয়া হয়েছে সাম অফ অল ভোল্টেজ, যত ভোল্টেজ ড্রপ হয়েছে সবগুলোর সামেশন হচ্ছে 0 হবে। কেভিএল, ক্যাসিএল এর মধ্যে কারেন্ট ল আর কেভিএল ভোল্টেজ ল, এগুলো আমি ভিডিও গুলো অ্যাড করে দিব এখানের মধ্যে আবার। এরপরে আবার নোড, নোডটা কি, এই যেখানে নোড এ বি এগুলো কিন্তু নোড পয়েন্ট, এই যে এ থেকে বি এগুলো কিন্তু নোড পয়েন্ট। এটা হচ্ছে মূলত কি করে সার্কিট, আর সার্কিট হয় টু আর মোর সার্কিট এলিমেন্টস আর জয়েন্ট। এগুলো কি করে এই সার্কিট, এই একটা আরেকটা সার্কিট কি করতেছে, জয়েন্ট করতেছে। এরপরে জাংশন, জাংশনে কি করে পয়েন্ট ইন দ্য নেটওয়ার্ক হয় থ্রি আর মোর সার্কিট, তিন বা তার চেয়ে বেশি এলিমেন্ট কে কি করে জয়েন করে, সেটাই হচ্ছে জাংশনের কাজ। নোড কি, জাংশন কি, এগুলো মনে রাখতে হবে। এরপরে আসি ব্রাঞ্চ। ব্রাঞ্চ হচ্ছে মূলত এই যে এখানে যদি আমি ধরি ডি এ বি অংশটুকু একটা ব্রাঞ্চ, আবার এটা একটা ব্রাঞ্চ, আবার সম্পূর্ণ একটা এই যে ফুল সার্কিট একটা ব্রাঞ্চ হবে। এগুলো প্রত্যেকটা কি হবে ব্রাঞ্চ। এই যে বি ডি একটা ব্রাঞ্চ, এইটা এই অংশটুকু একটা ব্রাঞ্চ, আবার এই অংশটুকু একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। এগুলো প্রত্যেকটা কি হবে এক একটা ব্রাঞ্চ হবে। A closed path of a network is called a loop। অর্থাৎ আমি এখান থেকে এই যে একটা ক্লোজ পাথ, সেটা একটা লুপ হবে, মানে এক জায়গায় গিয়ে শেষ হচ্ছে, এখান থেকে ঘুরে এক জায়গায় গিয়ে শেষ হচ্ছে, সেখানে কি হবে একটা লুপ হবে। এ বি ডি আবার এ, মানে এ থেকে শুরু হয়ে ডি এ, আবার এখানে বি থেকে শুরু হয়ে যদি আমি এদিক থেকে ধরি সি ডি আবার ডি হতে হবে। এগুলো প্রত্যেকটা কি এক একটা লুপ। আর ম্যাশের মধ্যে দেখি the most elementary form of a loop which cannot be further divided is called a mesh। এই যে এগুলো প্রত্যেকটা সব mesh, এগুলো প্রত্যেকটা সব mesh, যেগুলো করে loop which cannot be further divided is called, যেগুলোকে ভাগ করা যায় না সেগুলো mesh হবে। আর এরপরে আমাদের আর কি কি টপিক বাকি আছে সেটা দেখি। আমাদের এবার দেখি প্রথম যে স্যার এয়ারটা ছিল, এখানের মধ্যে আমরা এখন পটেনশিয়াল ফাংশন, ইলেকট্রিক্যাল ডাইপোল, তারপর Gauss law and its application, basic electrical quantities and components গুলো দেখেছি। তারপরে এখানের মধ্যে ক্যাসিএল, কেভিএল এর এই যে এই দুইটা, এইগুলো হচ্ছে আমি ভিডিও অ্যাড করে দেবো, এটার সাথে আপনারা সবাই দেখে নেবেন। আই হোপ এগুলো পারবেন। এবার আমরা একটা কোশ্চেন দেখি, যেটা হচ্ছে আমি এই যে যা যা টপিক আছে স্যার আপনাদের এই যেটা গুলো করিয়েছে তার মধ্যে থেকে অলরেডি কিন্তু আমি দুইটা কোশ্চেন কিন্তু আপনাদেরকে সলিউশন করিয়েছিলাম। এটার সাথে আরেকটা কোশ্চেন দেখবেন, যেগুলো কিন্তু দুইটাই কিন্তু বিগত সালের কোশ্চেন এসেছিল, প্লাস এটাও কিন্তু আপনাদের পরীক্ষায়
আসার মতো ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা আমি দেখাই। প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আর এই যে ভোল্টেজ ডিভাইডার ল এর কাজটা হচ্ছে মূলত কি, আমাদের আর এক্স অর্থাৎ আমি যে ভোল্টেজটা বের করবো তার হচ্ছে রোধ রেজিস্ট্যান্স, আর এটা টোটাল ভোল্টেজ আর টোটাল রোধ গুলা বের করতে হবে। কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমাদের ভোল্টেজ বের করতে হবে প্রত্যেকটা অংশের, আর এটা প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। এগুলোর প্রত্যেকটা আমি কিন্তু করেছি, এটা করে দেবো। এখন প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট, ক্লাসিফাই। এখানের মধ্যে আমাদের হচ্ছে সিম্বল আর পোলারিটি গুলো ক্লাসিফাই করতে বলা হচ্ছে। এখন ইলেকট্রিক সার্কিট কি, এন্ড ইলেকট্রিক সার্কিট ইজ এ ক্লোজড কন্ডাক্টর, এগুলো হচ্ছে মানে 4 কোশ্চেনের অ্যানসারটা শিখে নেবেন। An electric circuit is a closed conducting path through which electric current can flow from a source to the load and back to the source. এটা সোর্স থেকে আবার ব্যাক টু দ্য সোর্স পর্যন্ত কি করতেছে, কন্ডাক্টিং পাথ থ্রু হুইচ ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতেছে, সেটাই হচ্ছে মূলত ইলেকট্রিক সার্কিট। আর ইলেকট্রিক সার্কিটের প্যারামিটার গুলো কি কি, ভোল্টেজ, ভোল্টেজের সিম্বল ভি। আমাদের কারেন্টের আমরা জানি 3 ধরনের থাকে, অর্থাৎ সার্কিটের যে প্যারামিটার গুলো, ভোল্টেজ থাকবে, কারেন্ট থাকবে, রেজিস্ট্যান্স থাকবে। এখন ভোল্টেজের সিম্বলকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ইউনিটকে ভোল্ট, ভোল্টকে ভি। আবার এটার পোলারিটি কি হইতে পারে, পজিটিভ নেগেটিভ হইতে পারে। ডেফিনেশন হচ্ছে কি, ভোল্টেজের ডেফিনেশনটা দেখি, পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস দ্যাট ড্রাইভ কারেন্ট। এটা কি করে, ড্রাইভ কারেন্ট চলাচল করার জন্য সেটা কি করে, পটেনশিয়াল ডিফারেন্স হিসেবে কাজ করে ভোল্টেজ। এবার কারেন্টটা দেখি, কারেন্টের সিম্বল কিন্তু আই আমরা জানি, আর এটার ইউনিট হচ্ছে এম্পিয়ার, যেটা এ দ্বারা প্রকাশ করা হয়। ডিরেকশন, কনভেনশনাল কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল, পজিটিভ থেকে সে নেগেটিভ টার্মিনালে যায় কিসের মাধ্যমে, ভোল্টেজের মাধ্যমে। আর রেজিস্ট্যান্স হচ্ছে আর, ইউনিট কে আর ওহম দ্বারা প্রকাশ করা হয়। পোলারিটি, নো ফিক্সড পোলারিটি, এটার কোনো ফিক্সড পোলারিটি নাই। ডেফিনেশনটা দেখি, ডেফিনেশন হচ্ছে অপোজিশন টু কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো যাতে বাধা দেয় সেটার জন্য মূলত বাধা দেওয়ার কাজটা কিসে করে, রেজিস্ট্যান্সে করে। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। নিউমেরাল লিখলে আপনার 4 নাম্বার কিন্তু পাবেন। রেজিস্টর সার্কিট কাকে বলে সেটা, এরপর হচ্ছে সিম্বল পোলারিটি গুলো যেহেতু বলা হয়েছে প্রত্যেকটা এভাবে লিখবেন। দেন আসে এবার বলা হয়েছে ডিস্টিংগুইশ বিটুইন সিরিজ এন্ড প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট আর সিরিজ সার্কিটের মধ্যে আমাদের ডিফারেন্সটা লিখতে বলা হয়েছে, সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট। প্রথমে এটার মধ্যে আমাদের কি হয়, কারেন্ট ইজ সেম টু অল এলিমেন্ট, এখানে কারেন্ট কিন্তু একই এলিমেন্ট, এই যে কারেন্ট ইজ সেম টু। আর ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজ ইজ সেম অ্যাক্রস অল ব্রাঞ্চেস, এটা ব্রাঞ্চের ক্ষেত্রে সেম হবে, আর এটা এলিমেন্ট কি হবে, সেম হবে। সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইড হবে, প্যারালালের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড হবে, যেগুলো ভোল্টেজ ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল দেখলে বুঝতে পারবেন। সিরিজ সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ ডিভাইডস, আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড। সিরিজ সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত, আর টোটাল ইকুয়াল হচ্ছে R1 R2 এরপর ডট ডট যতটুকু হয় আর কি, প্লাস RN দিতে পারি। আর এটার ক্ষেত্রে প্যারালাল সার্কিটের মধ্যে আমরা রেজিস্ট্যান্সটা কি পাবো, টোটাল 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/RN পর্যন্ত যতটুকু চাই। এরপর এখানে ইফ ওয়ান কম্পোনেন্ট ফেলস হোল সার্কিট ব্রেকস, একটা সমস্যা সিরিজ সার্কিটের মধ্যে, একটা যদি আমাদের কম্পোনেন্ট যদি একটা সার্কিটের মানে এই লাইনের মধ্যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হোল সার্কিট কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে অন্য লাইট গুলো কিন্তু জ্বলবে না। আর এটার ক্ষেত্রে আদার ব্রাঞ্চেস স্টিল, যেটা নষ্ট হবে সেটা বাদ, আর বাকিগুলো কিন্তু কাজ করবে। সেজন্য পাশাপাশি যা যা আমরা ইউজ করি এগুলো কিন্তু প্যারালাল সার্কিট, না হয় একটা লাইন থেকে সবগুলাই কিন্তু বন্ধ হয়ে যেত একটা যদি নষ্ট হয়ে যায় বাই চান্স। আর এটা সার্কিট কিন্তু সিম্পল স্ট্রাকচার, আর এটা কিন্তু মোর কমপ্লেক্স। এই 5টা পয়েন্ট যদি 5টা পয়েন্ট এত সহজ করে দিচ্ছি, 5টা পয়েন্ট দিতে পারলে আপনি 4 মার্কস পাবেন। 3 নাম্বার কোশ্চেনটা আসছে এবার। 3 নাম্বার কোশ্চেনের মধ্যে আগে কিন্তু দুইটা করে দিয়েছে অলরেডি, এগুলো দেখে নেবেন। 3 নাম্বার কোশ্চেনটা আমি একটু লিখে দিই। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, ইন দ্য সার্কিট of the figure below, প্রশ্নগুলো অ্যাড করে দেবো, প্রশ্নের ভিডিওটাও অ্যাড করে দেবো। of the figure below calculate current supplied by the battery 6 volt.
ব্যাটারি 6 ভোল্টের মধ্যে যে কারেন্ট সাপ্লাই হচ্ছে সেটা বের করতে বলা হয়েছে। আমি এখন সার্কিট ডাকি, আসলে 6 ভোল্টের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তো দেখতে হবে, তাই না? তাহলে এখানে আমার এই যে বুঝে নিলে হবে। এখানে এটা হচ্ছে 3 ওহম আর এটা হচ্ছে 6 ওহম, এই কোশ্চেনটাতে 2 ওহম। এইদিকে হচ্ছে টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে, এই জায়গায় হচ্ছে 0.2 ওহম। এখানে এবার কারেন্ট গুলা ভাগ হয়ে যাচ্ছে, যেটা কারেন্ট ডিভাইডার ল অনুযায়ী I1, I2, I3। আর ভোল্টেজ এই যে এগুলা কিন্তু প্রত্যেকটা রোধ রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই যে একটা রেজিস্ট্যান্স, এটা টোটাল কারেন্টের ক্ষেত্রে, আর এখানে ভাগ যেগুলো হয়ে যাচ্ছে সেটা লিখতে হবে। আর এখানে ভোল্টেজ ব্যাটারি হচ্ছে 6 ভোল্ট। এখন এটা আমরা সলিউশন করতে গেলে আমাদের প্রথমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আমরা যেগুলো প্যারালাল আছে প্যারালালের রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স যদি বের করতে যাই তাহলে কি করতে হবে আমাদের? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। প্রথমে আবার সলিউশনে আসি, সলিউশনের মধ্যে আমাদের করতে হবে কি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল সার্কিট। এই যে প্যারালাল সার্কিট বলতে এই যেগুলো সমান্তরাল আকারে আছে এগুলো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ইন প্যারালাল সার্কিট। প্রথমে আমাদের লিখতে হবে প্যারালাল সার্কিট, সার্কিটটি সিকেটি দিয়ে লিখতে পারি। তাহলে এটা কি হবে? 1/r ইকুয়াল টু হবে 1 আমরা কি লিখতে পারি? এই যে এখানে এটা, এই তিনটাই রোধের মানই তো মূলত হচ্ছে এগুলো প্যারালাল আকারে আছে, তাহলে 1/2 প্লাস 1/3 প্লাস 1/6। এটা যদি আমি এখান থেকে লসাগু নিই, 3 × 6 হবে, আর 2 5 যোগ করলে এদিকে এটার লসাগু নিলে আপনি 6/6 পাবেন, অর্থাৎ 1 ওহম পাবো। 1 ওহম, যেটা আর যদি উল্টাই দিই তাও কি পাবো আমরা? আর ইকুয়াল টু কত পাবো? 1 ওহম পাবো। এখন এই যে অংশটুকু প্যারালাল সার্কিটের মধ্যে এটা আসছে, এবার রোধের মানটা পেয়ে গেছে, এখানে একটা আছে। এখন সার্কিটের এটা একটা অংশ আর এই তিনটা মিলে একটা হয়ে গেছে, এই তিনটা মিলে একটা হয়ে গেলে কত হয়? রেজিস্ট্যান্স এর মান এটা 1 আর এটা 0.2, তাহলে টোটাল সার্কিটের মধ্যে আমাদের রোধের মানটা কত হবে? মানে সুতরাং আমাদের কি লিখতে হবে? RT, অর্থাৎ টোটাল আর টোটাল ইকুয়াল টু লিখতে হবে 0.2 প্লাস 1 অর্থাৎ 1.2 ওহম। এইটুকু আমরা লিখবো। এরপর আসি আচ্ছা, আর টোটাল কিন্তু আমরা বের করছি, যেটা তো টোটাল রেজিস্ট্যান্স যেটা। এবার আমাদের টোটাল কারেন্টটা বের করতে হবে। আমরা এই সার্কিটের মধ্যে টোটাল কতটুকু ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু, ভোল্টেজ কতটুকু আছে সেটা কিন্তু আমরা জানি। এখন টোটাল রেজিস্ট্যান্সও পেয়ে গেছে, এবার টোটাল কারেন্ট অর্থাৎ আই এর মানটা তো লাগবে। তাহলে কিভাবে বের করব? আই ইকুয়াল টু কি জানি আমরা? ভি বাই আর। আই টোটাল এই জায়গায় লিখতে পারি, অথবা সরাসরি আই ইকুয়াল টু ভি বাই আর। আর বলতে আর টোটাল লিখবো, ঠিক আছে? এখন ভি বলতে কত পেয়েছি? ভি বলতে হচ্ছে 6 ভোল্ট আর টোটাল হচ্ছে 1.2, তাহলে ভাগ করলে আমরা কত পাবো? 5 এম্পিয়ার পাবো। অংশটুকু হচ্ছে 5 এম্পিয়ার। তাহলে এবার আমার রেজিস্ট্যান্স টোটাল পেয়েছি, ভোল্টেজ কিন্তু আছে, এবার কারেন্ট কতটুকু টোটাল সেটাও পেয়েছি। এবার আমার লাগবে, বলা হয়েছে ক্যালকুলেট দ্য কারেন্ট সাপ্লাই, যে কারেন্ট যেগুলো টোটাল কারেন্ট থেকে যে সাপ্লাই হয়েছে I1, I2, I3, এই তিনটার ভ্যালু আমাদের লাগবে। আর এগুলা কিভাবে বের করবো? এই যে এটা কিন্তু ফুল সার্কিটের মধ্যে ভোল্টেজটা, এখন আমার যেহেতু এই তিনটা বের করতে হবে, এই তিনটার ক্ষেত্রে আমার ভোল্টেজ কত হবে সেটা বের করা লাগবে। এই তিনটার ক্ষেত্রে আমাদের ভোল্টেজ কত হবে? এই তিনটার ক্ষেত্রে ভোল্টেজটা এবার বের করি। এই অংশটুকু একটু মুছে দিয়ে করি, আপনারা পজ করে ভিডিওটা লিখে দেন এর পরের স্টেপে যাবেন। আমি এতটুকু পর্যন্ত বের করেছি আর টোটাল এটা রাখতেছি। এবার আমাদের করতে হবে কি, ব্রাঞ্চ যে কারেন্ট গুলো আছে অর্থাৎ I1, I2, I3, এইগুলা থেকে আমাদের মূলত ভোল্টেজ বের করতে হবে। মানে এইটুকু অংশের মধ্যে আমাদের ভোল্টেজ কতটুকু ইউজ করা হয়েছে, ভোল্টেজ কতটুকু প্রয়োজন হয়েছে সেটা বের করব। এখন ভোল্টেজটা আমরা বের করি, এটাকে বি প্রাইম দিচ্ছি, যেহেতু একটা অলরেডি ভি দিয়েছি, এখন বি প্রাইম ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু কি জানি আমরা? আই আর। আর কত পেয়েছিলাম? এই অংশটুকু এই তিনটা মিলে কত পেয়েছিলাম? 1 ওহম। আর আইটা কিন্তু টোটাল, এটা কারেন্ট থাকবে, ওটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আই কত পেয়েছি? 5 ইনটু আর কত পেয়েছি? এই তিনটার মধ্যে আমরা রেজিস্ট্যান্স পেয়েছিলাম কিন্তু 1 ওহম। তাহলে কত হবে?
বি প্রাইম, অর্থাৎ এই তিনটার মধ্যে আমাদের ভোল্টেজ কত হবে? 5 ভোল্ট হবে। এবার আসি I1। I1 এর ক্ষেত্রে আমরা জানি কি ভি বাই আর, তাহলে ভি বি প্রাইম বি অর্থাৎ এইটুকু অংশের মধ্যে ভোল্টেজ, আর আর ওয়ান এখানে কত হবে? আর ওয়ান। ওয়ান বলতে এখানে 2 ওহম, আমি এখানে বি প্রাইম বলতে কত পেয়েছি? 5, আর আর ওয়ান বলতে এই জায়গায় কত ধরবো? 2। এগুলো আপনারা আর ওয়ান ধরলে আর ওয়ান অথবা সরাসরি 2 ও বসিয়ে দিতে পারেন, আপনি যেটা ধরবেন। এখানে আর টু হলে আর টু, যে সার্কিটের সে সার্কিটের রুট দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত পাবো? 2.5 পাবো, 2.5 এম্পিয়ার। এরপর আসি I2। I2 ও সেম, বি প্রাইমটা ভোল্টেজটা কিন্তু সেম হবে, এখানে R2 হবে। তাহলে কত হবে? বি প্রাইম বলতে 5, R2 কত? R2 বলতে 3, 3 দিয়ে ভাগ করলে এখানে যা আসবে তা। আর এরপরে I3, I3 এর ক্ষেত্রে হতো বি প্রাইম বাই R3। বি প্রাইম বলতে কত পেয়েছি? এটুকু অংশের মধ্যে ভোল্টেজ কত পেয়েছি? এই যে এখানে বের করেছি 5, আর R3 কত হবে? R3 বলতে 6 হবে। তাহলে এখানে যা হবে, তার মানে এই যে প্রত্যেকটা 6 ভোল্ট ব্যাটারিটা আমাদের এখানে কতটুকু কারেন্ট সাপ্লাই হয়েছে? I1, I2, I3, এইটাই হচ্ছে মূলত আমাদের বের করা কাজ। এটা ক্যাসিএল এর ক্ষেত্রে কারশফস কারেন্ট ল এর ফর্মুলা এখানে ইউজ করা হয়। এইগুলো তো আমি দিয়েছি, এখন বাকি যে দুইটা কোশ্চেন আগে করিয়েছি প্লাস ক্যাসিএল, কেভিএল, আপনাদের ভোল্টেজ ডিভাইডার ল, এগুলাও কিন্তু একই ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এটা ফুল, এগুলো যদি দেখেন আই হোপ আপনাদের ক্লাস টেস্টে মিড টার্মে কিন্তু আপনারা ভালো করতে পারবেন। এরপরে এগুলো যদি সহজ হয়ে যায়, আপনি দরকার হলে আপনাদের যে পিডিএফ গুলো দেওয়া আছে ওগুলো আরেকবার চোখ খুলে নেবেন, ব্যাস এতটুকুতে হয়ে যাবে। আমি এখন অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, এগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি।